আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি থেকে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন 6। এখানে দেওয়া আছে, দেখো যে জনাব রোকেয়া পানামা সন্সের মালিক। 2017 সালে জানুয়ারি মাসে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। দেয়া আছে জানুয়ারি মাসের 1 তারিখ যে 5,50,000 টাকা পণ্য নগদে বিক্রয় করা হলো। যদি এভাবে থাকে যে নগদে পণ্য বিক্রি করছে, তাহলে হবে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এবার আছে 10 তারিখ, বলছে একজন ক্রেতার নিকট থেকে 1,20,000 টাকার পণ্যর ফরমাইশ পাওয়া গেল। পণ্যের ফরমাইশ পাওয়া গেল এই কথা উল্লেখ থাকলে সেটা মূলত লেনদেন হবে না, তাহলে এটা লেনদেন নয়। এরপরে আছে 28 তারিখ, বলছে নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। নগদে যেহেতু পণ্য ক্রয় করছে, পণ্য ক্রয় করলে সবসময় ক্রয় হিসাব ডেবিট দেবা, এবং যেহেতু নগদ কথা উল্লেখ আছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট। এরপর আছে 22 তারিখ, বলছে ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো 10,000 টাকা। দেখো এখানে যেহেতু বলা আছে ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করে দিয়েছে, বিল তৈরি করে দিলে তাহলে কিন্তু এখানে হবে প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এবার আছে 25 তারিখ, মালিক ব্যবসার জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনলেন। তাহলে এটার জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব বা মূলধন হিসাব ক্রেডিট হবে। এরপর আছে 30 তারিখ, যে অতীতের পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। অতীতের পাওনা বাবদ যদি নগদে পায় তাহলে তুমি নগদে টাকাটা পাইছো, এই জন্য নগদান হিসাব ডেবিট দিতে হবে। আর পাওনাদার বলতে বোঝায় যে প্রাপ্য হিসাব, তাহলে এখানে প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট হবে। তাহলে হবে কি নগদান হিসাব ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। এবার এখানে ক নম্বর প্রশ্ন বলছে, দেখো লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করো। এখানে শুধু একটাই লেনদেন নয়, সেটা হলো তোমার 10 তারিখ, যে একজন ক্রেতার নিকট থেকে 1,20,000 টাকা পণ্যের ফরমাইশ পাওয়া গেল। এবার খ নম্বর প্রশ্ন বলছে যেসব ঘটনা লেনদেন সেগুলো আধুনিক পদ্ধতিতে কারণসহ লিখতে বলছে, সেটা দেখাবো। এরপরে গ নম্বর বলছে পানামা সন্সের সমীকরণ পদ্ধতিতে লেনদেন সমূহের কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, এটাও তোমাদের দেখাবো। তাহলে চলো শুরু করি আমরা ক নম্বর প্রশ্ন উত্তর দিয়ে। তাহলে ক নম্বর উত্তর এভাবে সাজাবা, লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয়। এরপরে তোমার প্রথমে আছে তারিখ বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা। তাহলে এখানে যেহেতু একটাই আছে এই জন্য তারিখের ঘরে 2017 জানুয়ারি মাসের 10 তারিখ আছে, ক্রেতার নিকট থেকে ফরমাইশ পাওয়া গেল এবং টাকা আছে 1,20,000 টাকা। যেহেতু একটা লেনদেনই, শুধু একটাই মাত্র লেনদেন নয়, সেহেতু ওই 1,20,000 টাকা নিচে নামাইয়া তারপর তোমার সমাপ্ত করে দেবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ক্ষয়ের উত্তর যাব। প্রদত্ত লেনদেনগুলোর লেনদেন কি না আধুনিক পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা নিম্নরূপ। এর জন্য প্রথমে তোমরা তারিখ, লেনদেন কি না, কারণসহ, এবারে ব্র্যাকেটে রাখবা আধুনিক পদ্ধতি, অর্থাৎ মোট 3টে কলম আঁকলেই হবে। যেটা তোমরা দ্বিতীয় অধ্যায় লেনদেনে করেছো সেটা হুবহু এখানে ওই একই রকম। যাই হোক, এখানে যেহেতু আছে 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, যে 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো, তার মানে এখানে কিন্তু দেখা যায় পণ্য বিক্রয় হয়েছে, অর্থাৎ এখানে এক কথা অর্থের আদান প্রদান হয়েছে। তাহলে এটা কারণসহ ব্যাখ্যা করে এভাবে সাজাবা যে নগদে পণ্য বিক্রয় করার ফলে নগদ অর্থ এ বৃদ্ধি। এ বৃদ্ধি মানে কি? নগদ অর্থ বলতে ওই যে নগদান হিসাব ডেবিট হয়েছে, এই জন্য এখান থেকে নগদ অর্থ এ বৃদ্ধি। এ বৃদ্ধি মানে অ্যাসেট মানে সম্পদ বৃদ্ধি। এরপরে আছে দেখো এবং মালিকানা সত্ত্ব ওই বিক্রয় করলে সেটা মূলধনের সাথে যোগ হয়, এই জন্য ওই মানে কি মালিকানা সত্ত্ব, অর্থাৎ এখানে বিক্রয় করলে আয় হইলে সেটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এখানে এই জন্যই হয়েছে এটা যে এবং মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে, তাই এটি লেনদেন। এবার দেখো আছে 18 তারিখ, যে নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। নগদে যদি পণ্য ক্রয় করে তাহলে ক্রয় হিসাব ডেবিট হয় এবং নগদান হিসাব ক্রেডিট হয়। পণ্য ক্রয় করলে সেটা একটা মুনাফাজাতীয় ব্যয় হয়।
এখন দেখো এখানে কি বলছে যে এটা হলো লেনদেন। এবারে নগদে পণ্য ক্রয় করার ফলে নগদ অর্থ এ হ্রাস এবং মালিকানা সত্ত্বেও ও ই হ্রাস পেয়েছে, তাই এটি লেনদেন। এখন দেখো এখানে এ হ্রাস কেন? কারণ ক্রয় করলে সেটা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে নগদ ক্রেডিট থাকলে সম্পদটা হ্রাস পাইয়ে যায়। এখানে কিন্তু সম্পদ হ্রাস পাইছে, এই জন্য নগদ অর্থ এ হ্রাস এবং মালিকানা সত্ত্ব ও ই হ্রাস পেয়েছে। মালিকানা সত্ত্ব এখানে ব্যয় হইলে সেটা কিন্তু মালিকানা সত্ত্ব হ্রাস পায় বা মূলধন থেকে বিয়োগ দিতে হয়, এই জন্য মূলত মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, তাই এটি লেনদেন। এরপরে আছে দেখো 22 তারিখ, যে ফরমাস অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো 10,000 টাকা। তাহলে এটার জন্য তোমরা এইভাবে সাজাবা যে পণ্য সরবরাহের বিল তৈরি করার ফলে প্রাপ্য বিল এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্বেও ও ই বৃদ্ধি পেয়েছে, তাই এটি লেনদেন। তাহলে দেখো এখানে 22 তারিখে যে প্রাপ্য বিল কিন্তু একটা সম্পদ, চলতি সম্পদ, তাহলে সম্পদ এখানে এ বৃদ্ধি পাইছে, কারণ এখানে প্রাপ্য বিল বা দেনাদার হিসাব, এখানে প্রাপ্য বিলই হবে, যেহেতু বিল করছে প্রাপ্য বিল ডেবিট হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ক্রেতাকে পণ্য সরবরাহ মানে ক্রেতাকে সে পণ্য দিয়ে দিয়েছে, এজন্য এটা কিন্তু বিক্রয় হিসাব হবে। বিক্রয় করলে আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে সেটা কিন্তু মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায়। এখানে কিন্তু মালিকানা সত্ত্বেও ওই বৃদ্ধি পেয়েছে, তাই এটি মূলত লেনদেন। এবারে আমরা আসি 25 তারিখ। 25 তারিখ বলছে যে মালিক ব্যবসার জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনলেন। দেখো মূলধন যদি ব্যবসায় আনে অতিরিক্ত মূলধন, প্রথমেই হয় নগদান হিসাব ডেবিট, তার মানে এখানে এ সম্পদ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এরপর আবার দেখা যায় যে মূলধন যেহেতু আছে সেটা কিন্তু মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়, তাহলে এখানে কিন্তু ওইও বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা কীভাবে সাজাবা? শুরুতেই লাগবা যে লেনদেন, অতিরিক্ত মূলধন আনয়নের ফলে নগদ অর্থ, যে নগদান হিসাব ডেবিট, এই জন্য নগদ অর্থ এ বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু এখানে মূলধন হিসাব ক্রেডিট, তাহলে এই জন্য কিন্তু মালিকানা সত্ত্বেও ওই বৃদ্ধি পেয়েছে, তাই এটি লেনদেন। এরপরটা আছে দেখো সর্বশেষ 30 তারিখ, অতীতের পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। নগদে কে পাইছে? এই কোম্পানি পাইছে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে এবং প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট হবে। তাহলে এখানে দেখো দুইটাই কিন্তু সম্পদ, নগদটাও সম্পদ, প্রাপ্য বা দেনাদার হিসাবও কিন্তু এটাও সম্পদ। তাহলে দেখো তুমি লেনদেনটা এভাবে সাজাবা যে লেনদেন শুরুতে লিখবা, তারপরে দেনাদারের নিকট থেকে অর্থ পাওয়ার ফলে নগদ অর্থ, ওই যে নগদান হিসাব, এই জন্য নগদ অর্থ এ বৃদ্ধি পেয়েছে এবং দেনাদার বা প্রাপ্য হিসাব এ হ্রাস পেয়েছে, তাই এটি লেনদেন। এখানে দেনাদারের কাছ থেকে যেহেতু পাইছে নগদে, এই জন্য নগদ কিন্তু বৃদ্ধি পেয়েছে। আবার দেনাদার কিন্তু একটা সম্পদ ছিল, চলতি সম্পদ, সেটা সে দেওয়ার ফলে এই সম্পদটা কিন্তু হ্রাস পেয়ে গেছে, তাই মূলত এটি লেনদেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চাই আমি যতটুকু বুঝি ভেঙে ভেঙে তোমাদের ঠিক ততটুকুই বোঝানোর চেষ্টা করি। এই জন্য হয়তো বা ভিডিওটা একটু লং হয়ে যায়, এই জন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরে যাব। শুরুতে তোমরা লিখে নেবা যে সমীকরণ পদ্ধতিতে কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়। শুরুতেই তারিখ, পক্ষ বা হিসাব, ডেবিট বা ক্রেডিট, টাকা, কারণসহ ব্যাখ্যা সমীকরণ পদ্ধতিতে। তাহলে তারিখের ঘরে 2017 জানুয়ারি মাসের 1 তারিখ থেকে যেহেতু আমাদের নিতে হবে, তাহলে দেখো 1 তারিখ কী আছে যে 5,50,000 টাকা পণ্য নগদে বিক্রয় করা হলো, তাহলে এটার নগদান হিসাব ডেবিট হয় এবং বিক্রয় হিসাব ক্রেডিট হয়। এরপর দেখো নগদ যেহেতু এখানে তোমার ডেবিট, তাহলে সম্পদ বৃদ্ধি পাবে, এই জন্য কারণ সহ ব্যাখ্যার ঘরে দেখো সম্পদ বৃদ্ধি। এরপরে আছে বিক্রয় হিসাব। দেখো বিক্রয় করলে কিন্তু আয় হয়, এই জন্য আয় কিন্তু বৃদ্ধি পায়, এই জন্য লেখছি আয় বৃদ্ধি। এবার দেখো জানুয়ারি মাসের 18 তারিখ আছে যে নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো, তাহলে এটা জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা কিন্তু 80,000 টাকা উভয় হবে। তাহলে দেখো ক্রয় একটা ব্যয়, আর ব্যয় হলে যেহেতু ডেবিট আছে এই জন্য ব্যয় বৃদ্ধি এবং নগদান হিসাব কিন্তু এখানে ক্রেডিট আছে, তাহলে নগদটা কি সম্পদ, তাহলে এখানে কিন্তু ক্রেডিট থাকলে সম্পদ হ্রাস পাবে, এই জন্য লিখছি সম্পদ হ্রাস। এবার আবার দেখো 22 তারিখ আছে
ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো 10,000 টাকা, তাহলে হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য বিল চলতি সম্পদ, যেহেতু এখানে ডেবিট আছে তাহলে সম্পদ বৃদ্ধি, বিক্রয় করলে আয় বৃদ্ধি পায়, এই জন্য আয় বৃদ্ধি। এবার আছে 25 তারিখ, মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনলেন। অতিরিক্ত মূলধন যদি ব্যবসা এভাবে আনে তাহলে নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন বা মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে দেখো, যেহেতু এখানে নগদান হিসাব ডেবিট আছে তাহলে নগদ কিন্তু একটা সম্পদ, তাহলে এক্ষেত্রে সম্পদ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবার আবার দেখো মূলধন, মূলধন কিন্তু মালিকানা সত্ত্ব, ঠিক আছে, মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়, এই জন্য কিন্তু এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এরপর আছে 30 তারিখ, অতীতের পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। যেহেতু নগদে পাইছে, নগদান হিসাব ডেবিট, এরপরে প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে দেখো যে নগদ যেহেতু একটা সম্পদ, এটা যেহেতু ডেবিট আছে তাহলে সম্পদ বৃদ্ধি পাইছে। এবারে প্রাপ্য বা দেনাদার হিসাব যেহেতু ক্রেডিট আছে, এটাও একটা সম্পদ, তাহলে এই সম্পদটা কিন্তু হ্রাস পাইছে। অর্থাৎ সম্পদ যদি ডেবিট সাইডে থাকে তাহলে সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ যদি ক্রেডিট পাশে থাকে তাহলে সম্পদ হ্রাস পাবে। তাহলে এখানে সম্পদ কিন্তু হ্রাস পাইছে, একবার সম্পদ বৃদ্ধি এবং আরেকবার সম্পদ হ্রাস পেয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাস তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানাবা, এবং কেউ যদি কোথাও থেকে বুঝতে না পারো সেটাও তোমরা কমেন্ট করে জানাবা, তোমাদের আমি সেই অনুযায়ী কিন্তু আবার ফিডব্যাক দেব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।